বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপি প্রথমত ফাঁদে পড়ছে সালাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। এই যে সকল লোক যখন এনসিপি জামাত রাজাকার বলে, এরা কোনো না কোনোভাবে আবার আওয়ামী লীগের প্যাট্রোনাইজেশন পাইলে শব্দবন্ধনী চেঞ্জ করে বিএনপি এনসিপি জামাত আমার তিনটাকে রাজাকার বলবে। যে সকল বাহিনী দ্বারা আমরা অ্যাটাকের শিকার হয়েছি জুলাই মাসে, কারো বিরুদ্ধে মানবাধিকার কমিশনের কোনো ক্ষমতা নাই এদের বিরুদ্ধে তদন্ত করবে। যেই অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন গুম নিয়ে, সেখানে নাকি গুমের সাজা মাত্র 10 বছর, এর বেশি নাকি কোনো সাজা নেই। এটা আরেকটা ঢা মিথ্যা কথা। বিএনপি আসলে কি চায়? বিএনপি যা কিছু করছে, সে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের পর নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন আবার নোট অফ ডিসেন্টের বাইরে গিয়েও কোনো জুলাই সনদের ধারার ব্যাপারে সে এই মুহূর্তে সে বিরক্তি প্রকাশ করছে, অধ্যাদেশগুলো বাতিল করছে। এইগুলো দিয়ে বিএনপির আসলে লক্ষ্য কী? বিএনপির লক্ষ্য একটা স্বৈরাচার হয়ে ওঠা, ফেসিবাদী হয়ে ওঠা না। বিএনপির লক্ষ্য সে যেমন করে 90-এর গণঅভ্যুত্থানের পর একবার বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে 3 জুটের রূপরেখা না মেনে, সেরকম আরেকবার বাংলাদেশকে পিছিয়ে দিবে। এবং এইটাও বিএনপির একটা ঐতিহাসিক রোগ, যে বিএনপি যখন বাংলাদেশে একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করে, একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট আমাদের সামনে হাজির হয়, যখন আমাদের সবার ওই সময়ের সন্তানের মতো, মানে ফিলোসফিতে একটা কথা আছে, সময়ের সন্তান, মানে সময় বুঝে যে রেসপন্স করতে পারে, এই যে সময়ের সন্তান হয়ে ওঠা, এটা বিএনপি কখনো পারে নাই। বিএনপি সেই ভুল আরও একবার করছে। কারণ এই ভুল করার মধ্যে দিয়ে যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, ফেসিবাদ হয়ে উঠবে, এই ব্যাপারটা আসলে এরকম না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপি প্রথমত ফাঁদে পড়ছে সালাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না, পুরোপুরি ভিন্ন বিএনপি। বিএনপি প্রথমে সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে, এবং এর চেয়ে বড় ফাঁদে পড়ছে বাংলাদেশে বিএনপি আমাদের যে সোকল্ড সেকুলার, আমাদের যে সোকল্ড সুশীল সমাজ, তাদের ফাঁদে পড়ছে। দেখেন, এই সোকল্ড সুশীল সমাজ গত 17 বছর ধরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, সালাউদ্দিন আহমেদের গুম বলেন, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, হুম্মাম কাদের চৌধুরীর যেই গুম হওয়া, আরও যে তাদের অগণিত নেতাকর্মীদের ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এই সকল কিছুর পক্ষে মত উৎপাদন করা। কী দিয়ে মত উৎপাদন করা? এরা সব রাজাকার। তখন একটা শব্দবন্ধনী ছিল, যেটা পত্রিকা টিভিতে দেখা যেত, যে বিএনপি জামাত রাজাকার। তখন বিএনপি জামাত জোটে ছিল, ফলত উভয় দল রাজাকার। এই ফ্রেমিংয়ের মধ্যে দিয়ে বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে সবগুলোকে লিগালাইজ করছে আমাদের সকল সুশীল সমাজ। এই সকল সুশীল সমাজ এখনও ওই রাজাকারের মধ্যে আটকায় রয়েছে, কিন্তু শব্দ চেঞ্জ হয়েছে। এখন হয়ে গেছে এনসিপি জামাত রাজাকার, এখন আর বিএনপি জামাত রাজাকার নাই। ফলত কী হয়েছে, যে এই যে রাজাকার হিসেবে ট্যাগিং করা, এই যে একটা ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনার আসল সত্য নিরূপণ না করে, আসল ঐতিহাসিক ফ্যাক্টকে সামনে না এনে নানা রকমের কামান দাগানো, সে কামান গত 17 বছর বিএনপির উপরে দাগানো হয়েছে। এখন আবার বিএনপিকে সামনে রেখে সেটা এনসিপি আর জামাতের উপরে দাগাচ্ছে আমাদের সকল সুশীল সমাজ। এখন আপনি কোথাও বিএনপি জামাত রাজাকার এই শব্দ শুনবেন না, এখন আমরা বলে এনসিপি জামাত রাজাকার। এখন ব্যাপারটা হইতেছে যে বাপের বড় ছেলের থেকে আর বড় কে হয়ে উঠতে পারে? মানে আপনি একটা শাহবাগের চেয়ে আর কত বড় শাহবাগ হয়ে উঠবেন? আওয়ামী লীগের চেয়ে কত বড় আওয়ামী লীগ হয়ে উঠবেন? এই যে সকল লোক যখন এনসিপি জামাত রাজাকার বলে, এরা কোনো না কোনোভাবে আবার আওয়ামী লীগের প্যাট্রোনাইজেশন পাইলে শব্দবন্ধনী চেঞ্জ করে বিএনপি এনসিপি জামাত আমার তিনটাকে রাজাকার বলবে। দ্বিতীয়বারের মতো বিএনপি এই ফাঁদে পড়ছে, আমাদের সকল সুশীল সমাজের ফাঁদে পড়ছে। তাদের কাছে এখন এনসিপি জামাত রাজাকার এবং বিএনপি প্রগতিশীল। আপনারা দেখছেন যে এই যে লাস্ট ডিজিএফআই ডিজি, তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে আমাদের 111-এর সাথে, এবং তখনকার 2 নেত্রী এবং 1 নেত্রী ছেলে জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার জড়িত সঙ্গে বাংলাদেশের 2টা পত্রিকার, একটা বাংলা এবং একটা ইংরেজি পত্রিকার 2জন সম্পাদক জড়িত ছিলেন। এবং সেই পত্রিকার একজন সম্পাদক নির্বাচনের আগে তারেক রহমানকে অভিনন্দন জানায় আসছেন। আপনারা জানেন পাবলিক ফোরামে যে তারেক রহমান আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার। ফলত এই যে বিএনপি বারবার ঐতিহাসিক ফাঁদে পড়ে এবং ঐতিহাসিক ফাঁদে পড়ে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যায়, বিএনপি এবার আরেকটা ফাঁদে পড়ছে। এবং সেই ফাঁদটা কেমন? সেই ফাঁদটা হচ্ছে হুম্মাম কাদের চৌধুরী এবং সাইদুল কাদের চৌধুরীর যে ঐতিহাসিক ত্যাগ, সে ত্যাগকে নস্যাৎ করে দেওয়া। হুম্মাম কাদের চৌধুরী যে বিএনপির, সালাউদ্দিন আহমেদ যে বিএনপি, 2 বিএনপি এক না। ইনডিড সালাউদ্দিন আহমেদ চৌধুরী আর তারেক রহমানের বিএনপি, সালাউদ্দিন আহমেদের আর বিএনপির, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। ফলে বিএনপির আনন্দিত ফাঁদে পড়ে আছে, এবং সেই ফাঁদ থেকে উত্তরণ করতে যদি না পারে, বাংলাদেশকে সে 90 যাওয়াবে, একবার পিছিয়েছে 91-তে, আর একবার এরকম পিছিয়ে নিয়ে যাবে। এটা হইতে পারে বিএনপির থেকে আমাদের সর্বোচ্চ ঝুঁকি। আমাদের বাংলাদেশের মানুষ ভোট টোট দিয়ে মন্ত্রী বানাইছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, প্রত্যেকজন ইনক্লুডিং পার্থ ভাই, প্রত্যেকজন সংসদে দাঁড়ায়, এখানে নাজমুল ভাই বলছেন যে প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা যেন খরচ হয়।
এক ঘন্টায় বা একটা অধিবেশনে কোটি টাকার বেশি খরচ হয়ে যায়। এই জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে প্রত্যেকে সংসদে দ্বারায় মিথ্যা কথা বলেন, আইনমন্ত্রী মিথ্যা কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেন, এবং আমাদের খুবই দুঃখ লাগে এর সঙ্গে আমাদের ইয়াং লিডাররাও যুক্ত হচ্ছেন। 5 নম্বর ধারায় বলা আছে যে জুলাই মাসে যদি রাজনৈতিক প্রতিরোধের কারণে কারো মৃত্যু হয়, মানে পুলিশ বা আওয়ামী লীগের, সেটা কোনো সাজা দেওয়া যাবে না, এটা যুদ্ধকালীন সময়ের একটা ঘটনা হিসেবে ধরে নেওয়া হবে। একই ধারায় বলা আছে কিন্তু বিশৃঙ্খলার সুযোগে যদি কেউ কাউকে মেরে ফেলে তাহলে সেটার বিচার হবে। এখন এই যে বিশৃঙ্খলার সুযোগে মৃত্যু আর রাজনৈতিক প্রতিরোধের মৃত্যু, এই দুইটার সীমানা আপনি কেমন নির্ধারণ করবেন? এটার পরিমাপের মাপকাঠি কি? বলছে এই পরিমাপের মাপকাঠি, এই পরিমাপটা কারা করবেন? মানবাধিকার কমিশন। এখন আরেকটা মজা হয়েছে, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ ছিল ইন্টারিম সরকারের সময়, সেটা আবার বাতিল করে দিয়েছে। তার মানে আমাদের আবার ফিরতে হচ্ছে 2009-এর যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ ছিল, সেই 2009-এর মানবাধিকার কমিশন অধ্যাদেশে, ওই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ 2009 সালে, সেখানে বলা আছে নিরাপত্তা বাহিনীর কারো বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না। তার মানে কি আপনি যে সকল বাহিনী দ্বারা আমরা অ্যাটাকের শিকার হয়েছি জুলাই মাসে, এদের কারো বিরুদ্ধে মানবাধিকার কমিশনের, পুলিশের বিরুদ্ধে বলেন, আরও যারা ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, যারা ছিল, এদের কারো বিরুদ্ধে মানবাধিকার কমিশনের কোনো ক্ষমতা নাই এদের বিরুদ্ধে তদন্ত করবে। এখন যদি একজন, সে বলছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার কথা, ওই সময় রাজনৈতিক প্রতিরোধ এবং ওই সময় যুদ্ধের মাঝখানে যারা মারা গেছেন, কিংবা এটা কি যুদ্ধের মাঝখানে মারা যাওয়া নাকি বিশৃঙ্খলার সুযোগে মেরে ফেলা, এটা নির্ধারণ করতে হলে যাওয়ার আগে মানবাধিকার কমিশনের কাছে। মানবাধিকার কমিশন কোনো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। এই জিনিস দিয়ে, এই যে আমাদেরকে একটা ফাঁদে ফেলায় দেওয়া হলো, এই ফাঁদে ফেলানো দিয়ে যে পরবর্তীতে কোনো একজন জুলাইয়ের যোদ্ধাদেরকে, যারা রাজপথে লড়াই করেছে, তাদেরকে কোনো বিপদে ফেলা হবে না, তাদের কি বরং এই সুযোগের মধ্যে দিয়ে ঝুঁকির মধ্যে ফেলা হবে না, এটা নিশ্চয়তা কি? এবং আমাদের আছে কিছু বিরোধী দল, দেখলাম যে যখন এই অধ্যাদেশ পাস হচ্ছে সবাই মিলে টেবিল চাপড়াচ্ছে, বিরোধী দলের প্রত্যেকটা টেবিল চাপড়াইছে, সরকার দলের সবাই টেবিল চাপড়াইছে, কিন্তু কেউ এই কথাটা একবার বলতে পারে না কিংবা এটা ধরতে পারেনি। এই মুহূর্তে এখানে তারা বলে এটা কোনো লাভ নেই, এটা সংসদে বলার দরকার ছিল, তারা বলে নাই। এটা দেখেন, এই যে একটা মিথ্যা কথা বললো সাউদ্দিন আহমেদ, বললো যে এই অধ্যাদেশ বাতিল করা, এই অধ্যাদেশ পাশ করা হয়ে গেছে, সুতরাং জুলাইয়ের সকল যোদ্ধারা এখন থেকে রাষ্ট্রে নিরাপদ থাকবে। যেই অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন গুম নিয়ে, সেখানে নাকি গুমের সাজা মাত্র 10 বছর, এর বেশি নাকি কোনো সাজা নেই। এটা আরেকটা মিথ্যা কথা। ওইটার ধারা 4-এ স্পষ্ট করে বলা আছে গুমের শাস্তি যাবজ্জীবন এবং কখনো কখনো মৃত্যুদণ্ড হইতে পারে। 4 নম্বর ধারায় বলা আছে, 4 নম্বর ধারার সাবসেকশন 1 এবং 2-তে বলা আছে। এবং এই কথা বলছেন আইনমন্ত্রী এবং বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হয়তো জানেন না, হয়তো জানার মতো বোধ নাই, অথবা জেনে শুনে ইচ্ছা করে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর প্রজেক্ট হাতে নিচ্ছেন, মিথ্যা এবং ভুলভাল তথ্য দিচ্ছেন। আমাদের পার্থ ভাই তারা কি বললেন যে আমরা জুলাই সনদ মানি, তিনি একদম স্পষ্টত বললেন যে আমরা নাকি তাদেরকে জুলাই বিরুদ্ধে বানিয়ে দিচ্ছি। তিনি বললেন যে উই আপহোল্ড জুলাই চার্টার উইথ নোট অফ ডিসেন্ট। বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, সুপ্রিম কোর্ট বিচারালয় প্রতিষ্ঠা করা হবে এর বিরুদ্ধে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনি জুলাই সনদ পড়ে দেখেন, সচিবালয়ের যে অধ্যাদেশ সেটাকে ল্যাপস করা হয়েছে। মানে পার্থ ভাই মিথ্যা কথা বলছেন। এরকম প্রত্যেকজন শুধুমাত্র ক্ষমতার জন্য দাঁড়ায় এক একজন মিথ্যা কথা বলতেছেন। সাউদ্দিন আহমেদ বললেন সংবিধান নাকি সংস্কার বলতে কিছু হয় না, হয় কি স্থগিত করা, হয় রহিত করা, আরও কি বললেন, কয়েকটা শব্দ বললেন। বিএনপি 31 দফার প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন। তাহলে এখানে মিথ্যা কথাটা কে বলছে? সাউদ্দিন আহমেদ সত্য বলছে নাকি বিএনপি 31 দফা সত্য বলছে? এই যে আমি বলছিলাম সাউদ্দিন আহমেদের বিএনপির তাকে বিএনপি এক না, এখানে আরেকটা প্রমাণ আছে। বিএনপি 31 দফা প্রণয়ন করেছে 31 জুলাই 2023 বা এরকম জুলাই মাসের কয়েকটা তারিখ, আমি তারিখ ভুল করতে পারি, 2023 সালে। তখন সাউদ্দিন আহমেদ গুমে ছিলেন, ফলত বিএনপি ওই সময় সঠিক লাইনে ছিল, বিএনপি সংবিধান সংস্কার করতে চাইছিল। এখন সাউদ্দিন আহমেদ ফিরে এসে বলতেছেন সংবিধান নাকি কখনো সংস্কার হয় না। এই যে সংবিধান সংস্কার হয় না, এইটা বলার মাধ্যমে বিএনপির যে হিস্ট্রির সঠিক পথে থাকার ট্র্যাক, যে সঠিক পথে থাকার রাস্তা, এই রাস্তা থেকে সাউদ্দিন আহমেদরা বিএনপিকে দূরে সরাই নিচ্ছেন। গতকাল সাউদ্দিন আহমেদ বলছেন যে এই সুপ্রিম কোর্ট বিচারালয় না হলেও নাকি বিচারকরা স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করতে পারবেন। আমরা দেখলাম কি নিজেদের যে গ্রুপ থাকে, কনভারসেশন গ্রুপ, সেই গ্রুপে কথা বলার জন্য 28 জন বিচারককে শোকজ করা হয়েছে। এটা নাকি আবার বিচারকদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই কেমন বিচারকদের স্বাধীনতা? এইরকম করে করে সংবিধানের দোহাই দিয়ে কিংবা সংবিধানের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে ইচ্ছা মতো ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন সাউদ্দিন আহমেদরা, মিথ্যা কথা বলে মানুষজনকে বোকা বানাচ্ছে। এই সংবিধানের আরও মজার ইতিহাস তো বাংলাদেশে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন এরশাদ সেনাপ্রধান ছিল, যখন বিচারপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতি ছিল, শাহ আজিজুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন এরশাদ দ্য গার্ডিয়ান এবং আরও নানা রকমের পত্রিকার মানে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসনে নিয়োজিত থাকবে, এটা নাকি সংবিধানে যুক্ত করতে হবে, এরকম দাবি ছিল। এ দাবি এরশাদ নিজে করেছেন, আপনারা হিস্ট্রি পড়লে পাবেন। তো এই যে সংবিধানের নানা রকমের কুটচাল এবং সংবিধানের বিভিন্ন ভুল এবং মিথ্যা ব্যাখ্যা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের 70% মানুষের গণভোটের পক্ষে, রেফারেন্ডামের পক্ষে যে অবস্থান, সেই অবস্থানকে তারা মানে ইনকার করছেন।
এইরকম একটা হিস্ট্রিক্যাল মোমেন্টে দাঁড়ায় আমাদের কী করণীয়, যেটা আজকের মূল টপিক, যে ছাত্র নেতৃত্বের কী ভূমিকা। এই ভূমিকা নির্ধারণ করতে হলে ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাস কি বলে? ইতিহাস আমাদেরকে জাসদের গল্প শোনায়। ইতিহাস বলে যে শেখ মুজিবুর রহমান শেখ ফজলুল হক মনির পাশে দাঁড়াইলেও আরেকজন সিরাজুল আলম খান নতুন ছাত্রলীগ গড়তে পারেন, শেখ মুজিবকে এনকার করতে পারেন, শেখ মুজিবের বাকশালকে এনকার করতে পারেন। ইতিহাস আমাদেরকে বলে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যখন বাকশাল প্রতিষ্ঠা করছেন, রক্ষী বাহিনী দিয়ে একের পর এক মানুষদেরকে হত্যা করছেন, গুম করছেন, মেজর জুয়েলদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, ঠিক সেই সময় ছাত্ররা আবার দাঁড়ায় জাসদ করতে পারেন। ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়। ফলত এরকম একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায় বা 1.5 বছরের মাথায় দাঁড়ায় যখন এই গণ অভ্যুত্থানকে ইনডিরেক্টলি বিভিন্নভাবে বিলিফাই করার চেষ্টা চলতেছে, ঠিক সেই মুহূর্তে আমরা মনে করি যে 71 আরেকবার ফিরে আসতে পারে। এটাই আমাদেরকে হিস্ট্রি বলে, ইতিহাস আমাদেরকে এটাই বলে। হয়তো আমরা তো ইতিহাসের সন্তান, আমরা তো সময়ের সন্তান, আমরা সময়ের সন্তান হয়ে উঠতে চাই, আমরা ইতিহাসের ভুল পথে চলতে চাই না। কত ইতিহাস আমাদেরকে শেখায় যে যত যাই কিছুক না কেন আমাদের সঠিক পথে থাকতে হবে। এইটাই ছাত্রদের মূল চালিকা শক্তি, এটাই ছাত্রদের চলার পথ। এবং এইটা যারা করতে পারবে তারা এই জেনারেশনের যে রাজনীতি, এই জেনারেশনের যে পলিটিক্স, সেই পলিটিক্সের রাইট ট্র্যাকে থাকবে। যদি ছাত্রদল না থাকে, ছাত্রদল জেনারেশনের যে পলিটিক্স, সেই পলিটিক্স থেকে ছিটকে পড়বে। এটা খুব স্পষ্ট আলোচনা। এখানে জাকসুর জিএস আছেন, উনি বলেছেন, এবং আমিও এই গল্পটা জানি, জাকসু এরকম একটা সেমিনার করতে চাইছিল, সেইখানে সেটা করতে দেওয়া হয় নাই। এবং সেখানকার যিনি ভিপি, যিনি বিএনপিতে যোগদান করেছেন কিছুদিন আগে, তিনি এটা করতে দেন, আর একটা কুটচাল তিনিও করেছেন, তিনি একজন সাউদ্দিন আহমেদ ধরে একটা চেষ্টায় আছেন আর কি। তো তিনি সেটা করতে দেন নাই। এই যে করতে দেন নাই, এর মধ্য দিয়েই এই জেনারেশনের যে পলিটিক্স, সেটা থেকে ছাত্রদল ধীরে ধীরে নিজেদেরকে সরায় নিচ্ছে। ফলত ইতিহাস আমাদেরকে যে শিক্ষা দেয়, সঠিক পথে থাকার যে বাণী আমাদেরকে শুনে আমাদের সেই পথে থাকতে হবে, এবং সেটা সব কিছুর বিরুদ্ধে গিয়ে। এখানে আমার খুবই ভালো লাগছে যে সরকার দলের অংশীজন কি ছাত্র সংগঠনে আমাদের বন্ধুরা এসেছেন, তারা আমাদের সঙ্গে আছেন, ওনারা ভুল পথে যান নাই। ছাত্র দলের ভাইরা আসলে আরও ভালো লাগতো, আমরা মনে করতাম তারাও ইতিহাসের সঠিক পথে আছেন, আমরা এই ডিবেটটা করতেই পারি, এবং সেটা এই গণভোটকে মেনে নিয়ে। ফলত তাদেরকে ধন্যবাদ, তারা এসছেন, তারা আমাদের সঙ্গে বসছেন। ফলত আমরা মনে করি যে আমরা এইরকম সঠিক পথে থাকলেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেদের মাদার পার্টি, সুযোগ সুবিধা, পিছনের ভুল, ইন্টারিম গভর্নমেন্টের সময় কী হয়েছে না হয়েছে, সমন্বয়করা কী করছে না করছে, সব কিছু বাদ দিয়ে সামনের যে পথ, সেই পথে যদি আমরা এই নিষ্ঠাবান থাকি, ইমানদার থাকি জনগণের প্রতি, আশা করি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন।